Assalamu alaikum. I'm here as I promised, but যেটা সমস্যা হইছে যে আমার এখানে আসলে এখন কারেন্ট নাই। সো আমার সেট আপ করতে একটু 5টা মিনিট লেট হয়ে গেল। আমি বলেছিলাম হচ্ছে 9:30টায় আমরা শুরু করব, বাট যেটা হচ্ছে যে যেহেতু কারেন্ট নাই এবং আমার ফোনের ওয়াইফাই দিয়ে আমাকে হচ্ছে মানে ফোনের নেটটাই হটস্পটে দিয়ে হচ্ছে আমাকে লাইভে আসতে হচ্ছে। তো অ্যাজ এ রেজাল্ট আমাকে একটু উম, মানে আমার একটু লেট হয়ে গেছে আসতে সবকিছু সেট আপ করতে। এবং ক্লাসের মাঝে খেয়াল করে শুনলে বুঝতে পারবেন বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে এবং বাংলাদেশের যা ব্যবস্থা যে ঝড় শুরু হলেই কারেন্ট চলে যায়। তো যাই হোক, যেহেতু আমি অলরেডি 5 মিনিট লেট, আমি হচ্ছে কথা বেশি বাড়াবো না। আমরা হচ্ছে সরাসরি আমাদের প্রবলেম সলভিং এ আমরা চলে যাই। দেখেন, আজকে হচ্ছে 50তম বিসিএস এর লিখিত অংশে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এই দুটো অংশের টোটাল 100 মার্কসের পরীক্ষা ছিল। এর মাঝে আপনার গাণিতিক যুক্তি যে অংশটা, এটা নিয়ে হচ্ছে অনেকে একটু প্যানিক করে। কিন্তু যেটা আসলে সত্যি কথা, আজকের কোশ্চেনে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুটো অংশই বেশ সহজ হয়েছে। তো এখানে আসলে এক্সপেক্টেড মার্কস বেশ ভালোই উঠবে। কিন্তু যেটা ফুল মার্কস ম্যাথে, 50 আউট অফ 50, 50 পাওয়াটা একটু কঠিন। অল্প কিছু মানুষই আসলে পাবে, যত সহজ প্রশ্নই হোক। এর আসলে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমরা অনেক সময় অঙ্কে সাইড নোট গুলা মিস করি, অ্যাজ এ রেজাল্ট আমাদের 1 2 হাফ এরকম করে কাটতে থাকে স্যাররা। তো এখানে একটা কারণে হচ্ছে আমাদের মার্কস কাটা যায়। অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ ফুল আনসার, যেটা 50 মার্কসেরই কারেক্ট আনসার করতে শুধুমাত্র যে আপনার ম্যাথ পারা লাগবে তা না। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনি কারেক্ট ম্যাথ পারলেই আপনি যে 50 মার্কসের এখানে সঠিক আনসার করতে পারবেন, বিষয়টা একেবারেই সেরকম না। আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ভাগ্য ফেভার করা লাগবে প্রত্যেকটা ম্যাথ ঠিকভাবে সলভ করার জন্য। প্রচুর ম্যাথ জানা মানুষ পরীক্ষার হলে গিয়ে সামহাও দেখা যায় প্রেসারে পড়ে একটা ম্যাথ অন্তত ভুল করে ফেলে। সো শুধুমাত্র ম্যাথ পারলেই যে আপনি সবগুলো ম্যাথের ঠিকঠাক আনসার করতে পারবেন, নট নেসেসারিলি। তো এখানে মোটামুটি আপনি যদি 42 43 প্লাস ইনশাল্লাহ ক্যারি করতে পারেন, আশা করি আহ, একটা ভালো স্কোর হিসাবে এখানে কাউন্ট হবে আজকের পরীক্ষার ক্ষেত্রে আমি বলছি। তো আমরা সহজ প্রশ্ন হলেও আমরা এক এক করে সবগুলাই সলভ করবো ইনশাআল্লাহ। আহ, আমাদের ফার্স্টের যে ম্যাথটা, এটা খুবই সহজ, বাচ্চাকালের পাটিগণিতের অঙ্ক আমাদেরকে দেয়া হয়েছে। সেটা হচ্ছে বলছে যে একটা ব্যাংক আছে এবং সেই ব্যাংকে মুনাফার হার হচ্ছে 8%। ওকে, 8%। এখন ওই ব্যাংকে যদি টাকা রাখা হয় কত টাকা? আচ্ছা দেখেন, আমরা কত টাকার কোশ্চেনটা এখানে করা হচ্ছে, অর্থাৎ কত টাকা রাখা হবে, কত টাকা রাখলে কি হবে, কত টাকা জমা রাখলে 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাচ্ছে আমাদের কাছে। তো আমরা একটা একটা করে দেখি। ধরলাম আমাদের এখানে আমরা ক্যাপিটাল যেটা রাখছি সেটা হচ্ছে সি টাকা। আমরা সি পরিমাণ টাকা রাখবো, এই সি এর মানটাই আমরা লাস্টে বের করব। তো এই ক্ষেত্রে আমাদের যখন 8% আমাদের সরল মুনাফার কথা বলা হচ্ছে, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা। এখন আমাকে 2 বছর নির্দিষ্ট করে দিচ্ছে। সো 100 টাকায় আসলে 2 বছরের মুনাফা কত? 8 × 2 16 টাকা। এখন আমরা দেখি 1 টাকায় 2 বছরের মুনাফা, আমরা এটাকে আর 1 বছর করবো না, কারণ অলরেডি আমরা 2 বছর জন্য বলাই আছে, আমরা 2 বছর নিয়ে ক্যালকুলেশন করি। 1 টাকার 2 বছরের মুনাফা তাহলে কত হবে? 16/100। আর আমাদের কত? সি টাকা। সি টাকার 2 বছরের মুনাফা হচ্ছে 16 C/100, এত টাকা। তো এই একটা জিনিস হচ্ছে আমরা একটু এখানে লিখে রাখি, সেটা হচ্ছে 16 C/100। এটা হচ্ছে আমরা ইয়ে করব। আচ্ছা, এখানে কি ইরেজার আছে? এটা আমি কখনো হচ্ছে এখানে আসলে ইরেজারটা ইউজ করিনি, সো আমি শিওর না এখানে ইরেজার আছে কি নাই। সার্কেল, পলিগন, ক্লাউড, এটা কি? ওকে, সিগনেচার লাগবে না ভাই। এটা কি? আই থিঙ্ক এটা ইরেজার, ইয়েস। ওকে, তো আমাদের হচ্ছে, আচ্ছা ইরেজারের তো অপশন থাকার কথা।
তো আমাদের এখানে যেটা হচ্ছে, আমরা একটা বের করলাম, কিন্তু আমাদের এখন আরো একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি বলতে কি বোঝানো হয় আসলে? সরলের ক্ষেত্রে যেটা বোঝানো হয় যে আমাদের প্রতি বছর একই হারে বাড়তে থাকবে। সেটা কিরকম? আপনি যখন যদি 100 টাকা রাখেন, তাহলে প্রথম বছর আপনাকে দিবে 8 টাকা, পরের বছর আবার দিবে 8 টাকা, তারপরের বছর আবার দিবে 8 টাকা। অর্থাৎ প্রত্যেক বছরই আপনার প্রথম যা আপনি রেখেছেন তার উপরেই সবগুলো হিসাব এখানে কিন্তু হচ্ছে। ওয়ারাস চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে আপনি একটা টাকা রাখলেন, ধরেন 100 টাকা রাখলেন, প্রথম বছর আপনার হলো 8 টাকা। তো এই যে 8 টাকা হলো, পরের বছর কিন্তু আর ওই 100 টাকার উপর আবার 8 টাকা দিবে ব্যাংক, এরকম না। পরের বছর যেটা হবে সেটা হচ্ছে 108 টাকার উপর আবার 8% দিবে। তারপরের বছর আবার এই 108-এর 8% যা হচ্ছে তার উপর আবার যুক্ত হবে। অর্থাৎ সব সময় শুধুমাত্র প্রথম বছরটা বাদে, প্রথম বছরের ক্ষেত্রে যেটা হবে, সরল আর চক্রবৃদ্ধি দুটোই সেম হবে। বাট পরবর্তী বছরগুলোতে প্রত্যেক বছরই যত সময় যাবে আমাদের চক্রবৃদ্ধির সুদের পরিমাণটা বাড়বে, ওয়ারাজ আমাদের সরল মুনাফা হচ্ছে একটা নির্দিষ্ট ইয়েতে বাড়বে, মানে লিনিয়ারলি বাড়বে। কিন্তু চক্রবৃদ্ধিটা এইভাবে আমাদের বেড়ে যাবে। তো আমাদের ওইটার সূত্র কি? আমাদের ওইটার একটা ডিরেক্ট সূত্র আছে, আমরা মোটামুটি সবাই পড়েছি। সেটা হচ্ছে সি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। এটা কিসের সূত্র? এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্র। সুদ যোগ আসল দুইটাই কিন্তু এখানে আছে। এক্ষেত্রে অনেকে যেটা ভুল করে, হঠাৎ করে মাথায় আসে না, এই পুরাটাকে হচ্ছে সে সুদ হিসাবে ট্রিট করে অঙ্ক করা শুরু করে। এবং এটা এই এই ম্যাথের ক্ষেত্রে আমি শিওর, এই ম্যাথের ক্ষেত্রে আজকে কেউ না কেউ এই ভুলটা করেছে। এটা মাস্ট, এটা কিছু মানুষ সব সময় করে। তো এটা একটু খেয়াল করে দেখতে হবে। তো আমাদের এইখানে আমাদের সি এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমাদের সি পরিমাণ টাকা আমরা রাখছি, আমাদের 8% সেখানে হচ্ছে প্রফিট। 8/100 আমাদের হচ্ছে 2 বছর আমরা রাখছি। এটা কি? এই টোটালটা হচ্ছে সুদ আসল। এখান থেকে যদি আমার আসলটাকে আমি বাদ দেই, তাহলে আমরা সুদটা পাচ্ছি। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। এটা অবশ্যই সরল মুনাফার চাইতে বেশি হবে। সুতরাং এইটা থেকে আমরা যদি সরল মুনাফাটা বাদ দেই, /100, তখন আমরা পাবো যেটা আমাদের বলে দেওয়া হয়েছে, 108 টাকা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটা সলভ করতে পারলেই হবে। তো আমরা ডিরেক্ট হচ্ছে এখানে করে ফেলি। আমাদের কত হচ্ছে, সি ইন্টু হচ্ছে এখানে আসবে 1,1,6,6,4 আরো 100, এত মাইনাস সি মাইনাস 16c/100 ইকুয়ালস টু 108। আমি টুকটাক ক্যালকুলেশনে ভুল করতাম, এই কারণে আমি সবসময় ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি। সো আপনারা যারা ক্যালকুলেশনে ভালো, তারা এখানে 1-2 লাইন, ছোটখাটো 1-2 লাইন আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। সি মাইনাস 1,600c ডিভাইডেড বাই 1,0000 ইকুয়ালস টু 108। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে আপনাদের 64c। আমি একটু আগেই অঙ্কটা করলাম, আমি অফিস থেকে এসে কিছুক্ষণ দৌড়ঝাঁপ করে তারপরে এটা নিয়ে বসছিলাম আজকে। তো 108 এবং সি এর ক্যালকুলেশন করলে আমাদের আসবে 16,875 টাকা। এবং এইটাই হচ্ছে আমাদের আনসার, যেটা যে কত টাকা বলেছে, 16,875 টাকা। এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। তো এরপর আবার আমরা যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। এইখানে একটা বাইনোমিয়াল এক্সপানশনের অঙ্ক দেয়া হয়েছে। সহজ অঙ্ক, খুব আহামরি কোনো কিছু না। সেটা হচ্ছে এই বিস্তৃতে ধ্রুবক পদ কোনটা? এখন ধ্রুবক পদ মানে কি? এখানে এক্সটা কি? এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল, অর্থাৎ এক্স হচ্ছে এখানে চলক। এক্স সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে ধ্রুবক কি? আমাদের যে সংখ্যাগুলো থাকবে 1, 2, 5, এগুলা হচ্ছে আমাদের ধ্রুবক। তো আমাদের ধ্রুবকটা বের করতে বলেছে। তো বিস্তৃতির ক্ষেত্রে ধ্রুবক কোথায় থাকবে? যেই পদটাকে এক্স থাকবে না, এক্স মুক্ত পদটাই তো ধ্রুবক পদ, তাই না? তো এক্স মুক্ত পদটা এবার আমাদেরকে বের করতে হবে। তো বিস্তৃতির ক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে যে কোনো বাইনোমিয়াল এক্সপানশনের ক্ষেত্রে যেটা হচ্ছে এন-তম পদ, যেটা এন-তম পদের সূত্র হচ্ছে NCR। এখানে হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার, এটা হচ্ছে টু দি পাওয়ার আমাদের 12 আছে। আচ্ছা, এই এনটা আমি একবারই 12 লিখে লিখি, যে কোনোটা না, আমরা এই ম্যাথের ক্ষেত্রেই করি। তো 12CR এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার 12 মাইনাস আর, এখানে হচ্ছে 1/x টু দি পাওয়ার আর।
এটা হচ্ছে আমাদের এনতম পদ এই বিস্তৃতির ক্ষেত্রে। তো এইটা আমাদের চলে যেতে হবে, এই পুরা জিনিসটা যখন চলে যাবে তখন এই 12 CR আর যে ভ্যালুটা আসবে ওইটা দিয়ে আমি ধ্রুবক পদটা পাবো। তো এটা চলে যেতে হলে কি করতে হবে, এই এক্সটা কোথায় আছে, এটা আছে ভাগের উপরে আর এই এক্সটা আছে ভাগের নিচে। তো এই দুইটা কাটাকাটি করে 1 হয়ে যাবে, সেই ক্ষেত্রে চলে যাবে। তো 1 হতে হলে কি হতে হবে, ডেফিনেটলি x² টু দি পাওয়ার 12 মাইনাস আর ডিভাইডেড বাই আমাদের x টু দি পাওয়ার আর। এই দুটো সমান হতে হলে এটার পাওয়ার আর এটার পাওয়ারকে সেম হতে হবে। তো দুইটার পাওয়ার যদি সেম হতে হয় তার মানে আসলে আমাদের কি হচ্ছে, আমাদের x², দুইটার পাওয়ার আমরা পাওয়ারের কাজই করি, 2 × 12 মাইনাস আর ইকুয়ালস আর। তাহলে কত হচ্ছে, 12 × 24 মাইনাস 2r ইকুয়ালস আর। সো 24 ইকুয়ালস 3r, আর ইকুয়ালস হচ্ছে 3×8 = 24, 8। সো আমাদের 12C8 এইটাই হচ্ছে আমাদের ধ্রুবক পদ। কারণ এই 8টা যদি আপনারা এখানে বসান তাহলে কত হয় আপনারা চেক করে দেখতে পারেন, x² টু দি পাওয়ার 12 মাইনাস 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8। তো 12 থেকে 8 গেলে কত থাকে, 4 থাকে। আবার 4 দুগুণী 8 অর্থাৎ x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8। এই কাটাকাটি চলে গেল পুরাটা, অর্থাৎ এখানে 1 হয়ে যাচ্ছে এবং শুধু এইটুকু থাকছে যেটা ক্যালকুলেশন করলে আসলে আসবে 495। এটাই হচ্ছে আমাদের ধ্রুবক পদ, সহজ অঙ্ক। এরপরে আসেন, আমাদেরকে বলা হচ্ছে একটা ট্রেন আছে যে ট্রেনটা নির্দিষ্ট গতিবেগে 60 কিলোমিটার পথ যাত্রা করে। ওকে, তার একটা গতিবেগ আছে, আমরা ধরলাম সেই গতিবেগটা হচ্ছে v। তো একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা কমানো হচ্ছে এবং সে ওই একই দূরত্ব অর্থাৎ 60 কিলোমিটার পথই সে যাত্রা করছে, কিন্তু তার এই ক্ষেত্রে সময় লাগছে 3 ঘন্টা। ধরলাম আগে সময় লাগতো t ঘন্টা। তো তাহলে আমাদের কোয়েশ্চেন করেছে ট্রেনটির নির্দিষ্ট গতিবেগ কত ছিল। ওকে, তো সহজ অঙ্ক। প্রথমত আমাদের 60 কিলোমিটার জন্য কি হচ্ছে, 60 ইকুয়ালস ভিটি, এস ইকুয়ালস ভিটি, এটা হচ্ছে আমাদের সূত্র। ধ্রুব বেগের ক্ষেত্রে এস ইকুয়ালস ভিটি, নির্দিষ্ট গতিবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস ভিটি। এস হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। আবার সেকেন্ড কেসে এই 60 কিলোমিটার সে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, তার গতিবেগ কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে, 10। আবার টাইম বেড়ে যাচ্ছে 3 ঘন্টা, t+3। এই দুটো গুণ করলে আমরা ওই 60 কিলোমিটারই কিন্তু আমরা যেতে পারছি। সো দুইটাই যেহেতু 60, আমরা এইটাই কস এটা লিখতে পারি। তাহলে কি হচ্ছে, ভিটি ইকুয়ালস ভি মাইনাস 10 t+3। তো তাহলে কি হচ্ছে, ভিটি ইকুয়ালস আমাদের ভিটি প্লাস 3v মাইনাস 10t-30। এই ভিটি চলে গেল, এখানে সব কাটাকাটি করলে থাকতেছে 3v² মাইনাস 600। আচ্ছা, আমি একবারে জাম্প না করি, আমি এক কাজ করি, আমি এটা একটু ভেঙেই করি, জাম্প করলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। তো ভিটি মাইনাস 30। ওকে, তো আমাদের কি কি থাকছে এখানে, 3v মাইনাস 10t-30 ইকুয়ালস 0। এইবার এখানে আমরা দেখি, এখানে আমরা কি লিখেছিলাম, এখান থেকে আমাদের কি বের করতে বলছে, আসলে গতিবেগ বের করতে বলছে। তো আমরা একবার গতিবেগটাই বের করি, আমরা টি এর মানকে রিপ্লেস করি। টি ইকুয়ালস কি হচ্ছে, 60/v। এখান থেকে যদি আমি আনি টি ইকুয়ালস 60/v, এই টি এর ভ্যালু আমি যদি বসাই, সো 3v মাইনাস 10 60/v মাইনাস 30 ইকুয়ালস 0। সো কি হচ্ছে, আমাদের 3v মাইনাস 600/v মাইনাস 30 ইকুয়ালস 0। সো 3v² মাইনাস 600 ইকুয়ালস, ও না, ইকুয়ালস না, এখানে একবারে আমাদের হচ্ছে মাইনাস 30v ইকুয়ালস 0। এটা যদি আমরা মিডল টার্ম করি একবারে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে v মাইনাস 20 ইন্টু ভি প্লাস 10 ইকুয়ালস 0। অর্থাৎ ভি এর ভ্যালু হয় 20 অথবা ভি এর ভ্যালু হচ্ছে -10। এখন আমাদের বেগ কি নেগেটিভ হতে পারে, বেগের ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে, বেগের ভ্যালু তো কখনো নেগেটিভ হতে পারে না আসলে। সো এটা বাদ। তাহলে আমার অ্যান্সার কি, আনসার হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। ইউনিট যদি আপনারা আনসারে না লেখেন তাহলে কিন্তু এখানে অন্তত 1 মার্ক হয়তো কেটে নিবে পিএসসি। সো
ইউনিটের ব্যাপারে কেয়ারফুল, ইউনিট ভুল করা কিন্তু যাবে না। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা অসমতা দেয়া হচ্ছে, এই অসমতার সমাধান করতে বলেছে। অসমতাতে কি বলা হচ্ছে, আমাদের এইটা দেয়া আছে। সো এইখান থেকে আমরা শুরু করি, 2x² - x + 10। ওকে, লেস দেন। তো এই 10টাকে আমি এক পাশে নিয়ে চলে আসি, 2x² - x - 10 < 0। সো এটা যদি মিডল টার্ম করি, 2x² - 5x + 4x - 10 < 0, এবং ইয়ে করলে আসবে 2x - 5x + 2 < 0। এখন দুইটা টার্ম আছে এখানে, এ একটা এ একটা, ধরলাম দুইটা টার্ম আছে পি কিউ, দুইটা গুণ করে আমার 0 চাইতে কম হতে হবে। এটা কখন হতে পারে? যদি এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, তখন প্লাসে মাইনাস গুণ করলে আমি পাবো মাইনাস, যেটা ডেফিনেটলি 0 চাইতে ছোট। অথবা যদি এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, সেই ক্ষেত্রেও আমি দুইটা গুণ করলে আমি মাইনাস পাবো, যেটা হচ্ছে < 0। আমাদের দুইটা কেস আছে। তো আমরা ফার্স্টে একটা কেস নেই, সেটা হচ্ছে আমরা 2x - 5 এটা হচ্ছে < 0 ধরলাম, আর x + 2 এটা < 0 ধরলাম। আর একটা কেস হচ্ছে আমাদের 2x - 5 < 0, x + 2 < 0। এই কেসে তাহলে এইখান থেকে আমাদের কি আসছে, x < 5/2 এবং x < -2। এইটা যদি আপনারা সংখ্যা রেখাতে এখন বসান, জিনিসটা হচ্ছে ধরেন এটা -2 থেকে এই পাশের সবকিছু, আর এটা 2.5 মানে 5/2 এই পাশের সবকিছু, এই ভ্যালুগুলা যদি আপনি নিয়ে এই অসমতাতে বসিয়ে চেক করেন, তাহলে আপনার অসমতাটাকে স্যাটিসফাই করবে না। এটা আপনাকে চেক করে দেখতে হবে। তাহলে কোনটা স্যাটিসফাই করবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে x < 2/5 হচ্ছে, আর x < -2 হচ্ছে। এইটা ভ্যালু কিন্তু স্যাটিসফাই করবে। আপনারা যদি বসান এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ আনসার হচ্ছে -2x 2/5। এখন এই ক্ষেত্রে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনারা তাহলে এত স্যাটিসফাই করা, এত কিছু চিন্তা না করে আপনারা একটা শর্টকাট এখানে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লেস দেন এর ক্ষেত্রে এটা কাজে লাগে। সেটা যে এই ক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে ব্যবধি কি হচ্ছে, ব্যবধি হচ্ছে মাঝেরটুকু বাদ থাকছে, দুই পাশে আমাদের এরকম হচ্ছে, এই ব্যবধিতে আমরা ভ্যালু পাচ্ছি। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কিন্তু আমরা যদি সংখ্যাটা এখানে -2 আর এখানে 2/5 এরকম হচ্ছে, এই মাঝের টুকুকে আমরা এখানে ইনক্লুড করছি, দুই পাশেরটা বাদ দিচ্ছি। তো ইউজুয়ালি যেটা হয়, যেগুলোতে < 0 বলে, সেগুলো কিন্তু এই যেটা হচ্ছে এরকম কন্টিনিউয়াস যে ব্যবধিটা থাকে, এটা কিন্তু ডিসক্রিট, এই মাঝে এখানে কেটে যাচ্ছে ভ্যালু, কিন্তু যেটা হচ্ছে এরকম কন্টিনিউয়াস ব্যবধি থাকে ইউজুয়ালি, সেটাই আনসার হয়। সো এটা হচ্ছে আপনারা ডিরেক্ট মনে রাখলে আনসার বের করতে আপনাদের সহজ হবে। ওই শুদ্ধি পরীক্ষা না করেও আপনারা হচ্ছে মোটামুটি আনসার বের করতে পারবেন, কারেক্ট আনসার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এটাতে আসি, আমাদের একটা লগের অঙ্ক আছে, যেখানে বলা হচ্ছে যে এক্স এর জন্য সমাধান করতে বলা হচ্ছে log x প্লাস log x-1 ইকুয়ালস log 3x প্লাস 12। এটাও আসলে আহামরি তেমন কোনো অঙ্ক না, এটাও সহজ আছে। তো এটার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই যে log এর ক্ষেত্রে প্লাস log m প্লাস log n, এটা করলে কি হয়, log m ইন্টু n, এটা হচ্ছে আমাদের রুল ছিল। তো সেটা আসলে এই ক্ষেত্রে আমরা যদি এইটুকুর মধ্যে কাজে লাগাই, তাহলে আমরা কি পাবো, একবারে আমি লিখি log x ইন্টু x-1। সো এটা পাচ্ছি ইকুয়ালস log 3x প্লাস 12। তো দুই পাশে আমি যদি অ্যান্টি লগ নিয়ে নিই, আমার লগ চলে যাচ্ছে, তাহলে x² - x ইকুয়ালস 3x প্লাস 12, এটা হচ্ছে। তো এটা আমরা তাহলে কত হবে, x² - 4x -12 ইকুয়ালস 0। মিডল টার্ম করলে যেটা আনসার আসবে সেটা হচ্ছে x-6 x প্লাস 2। সো x এর ভ্যালু হচ্ছে হয় 6 অথবা -2। ওকে, এই পর্যায়ে এসে আনসার তাহলে কি, আনসার লিখে দিল
ভ্যালু হচ্ছে x ইকুয়ালস 6 এবং -2। শেষ, আপনার অঙ্ক এইখানেই শেষ। কারণ যখনই আপনি এটা লিখবেন, এই অঙ্কটা কেন দিছে ভাই, এত সহজ অঙ্ক কেন দিছে? এই অঙ্কটা এটাই দেখতে দিছে যে আপনি এই ভ্যালুটাকে এক্সক্লুড করেন কিনা। -2, -2 লগ, নেগেটিভ লগ বলে কোনো কিছু নাই। সো লগের ভেতর যখন আপনি -2 বসাচ্ছেন, আপনার এটা কিন্তু ডিসকোয়ালিফাইড, এই ভ্যালুটা হচ্ছে আনডিফাইন্ড। সো আনসার শুধুমাত্র কিন্তু 6, এটা না, আনসার এক্স এর ভ্যালু শুধুমাত্র 6। আপনি যদি গোটা গোটা অক্ষরে লিখে রাখেন যে 6, -2, আইদার হাফ মার্ক কেটে নিবে, অথবা টিচার নির্দয় হলে পুরোটাও কেটে দিতে পারে, এটা সম্পূর্ণভাবে টিচারের উপর। সুতরাং এইসব অঙ্কের ক্ষেত্রে কিন্তু সাবধান। এগুলো অনেকে অঙ্ক হয়ে গেছে খুশিতে অনেকে হচ্ছে উত্তর লিখে দেয়, পরে কিন্তু বিপদ হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের এরপরের অঙ্ক, যেটাতে আমরা একবারে চিন্তা করি, আমরা যদি 3 টু দি পাওয়ার x রাখি প্লাস এটাকে আমরা ভাঙি, তাহলে কি হচ্ছে 3 স্কোয়ার, এবং 3 টু দি পাওয়ার -x হচ্ছে, অর্থাৎ 1/3 টু দি পাওয়ার x। সো 1/3 টু দি পাওয়ার x, 1/এটা তো একবারে আছেই, সো ইকুয়ালস টু 10। এখন 3 টু দি পাওয়ার x কে আমরা p ধরে নেই, তো তাহলে কি হচ্ছে p প্লাস 9/p ইকুয়ালস 10। সো p স্কোয়ার -10p প্লাস 9 ইকুয়ালস 0। এটাকে একবারে হচ্ছে এই পাশে গুণ করে এই পাশে আনলে যেটা হবে, আমি এক লাইনে করলাম। পরীক্ষার হলে এই জাম্প ভুলেও করবেন না, তাহলে কিন্তু অঙ্ক কেটে দিতে পারে। এখানে এক লাইন অন্তত করবেন, নাহলে দেখলে মনে হবে যে আপনি দেখে দেখে করছেন। সো পি স্কোয়ার -9p - p প্লাস 9 ইকুয়ালস 0। এখানে আমাদের ইয়ে করলে আসবে p ইকুয়ালস 9 আর 1। তো p এর ভ্যালু আবার কি ছিল, 3 টু দি পাওয়ার x। সো 3 টু দি পাওয়ার x এর ভ্যালু হয় 9, অথবা 3 টু দি পাওয়ার x এর ভ্যালু হচ্ছে 1। তো 3 টু দি পাওয়ার x, এটা কি 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার x, এটা কি 3 টু দি পাওয়ার 0। সো x এর ভ্যালু হচ্ছে 2, অথবা x এর ভ্যালু হচ্ছে 0। এই দুটোই আনসার, এখানে আবার কোনোটা বাদ দিয়ে দিয়েন না, আগেরটাই বাদ যাবে, এটা কিন্তু দুইটাই আনসার। আপনারা হচ্ছে এখানে বসে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারেন, আপনাদের দুইটাই আনসার হবে। ওকে, এরপর হচ্ছে ধারার একটা অঙ্ক, যে এই গুণোত্তর ধারা, এই ধারাতে যতগুলো পদ আছে এই পর্যন্ত, তার যোগফল নির্ণয় করতে বলেছে আমাদেরকে। এটাও এগেইন আমাদের খুবই বেসিক অঙ্ক, এবার আসলে তেমন কোনো ঝামেলা করেনি 47 এর মতো। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সিস্টেম কি, আমাদের প্রথমত হচ্ছে এটা আসলে কততম পদ, এটা আমাদেরকে বের করতে হবে। এরপর ওই তততম পদ পর্যন্ত আমরা যোগফলটা বের করব। ওকে, তো এটা কততম পদ সেটা বের করার জন্য আমরা আগে নেসেসারি জিনিসগুলো লিখি। এ মানে আমাদের প্রথম পদ হচ্ছে 1, আর এখানে আমাদের যেটা আর, সেটা হচ্ছে আমরা করি 1/3/1, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ করলে কত আসে 1/3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আহ এই হারে, এই হারে হচ্ছে আমাদের বাড়ছে এই গুণোত্তর ধারা, আর এর ভ্যালু হচ্ছে এটা। তো আমরা জানি যে কোনো গুণোত্তর ধারার ক্ষেত্রে ar⁻n - 1, এইটা হচ্ছে আমাদের n তম পদ। তো আমাদের n তম পদ কত, আমরা কত নাম্বার পদের মানে তম সংখ্যা বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে 1/2187। এর ভ্যালু 1 আমরা বসাই, ইন্টু 1/3, n - 1 ইকুয়ালস 1/2187। তো এখান থেকে আমরা ডিরেক্টলি বের করি, আমাদের কত আসছে, যদি আমরা n এর ভ্যালু হচ্ছে 8 আসবে। ওকে, সো 1/3 টু দি পাওয়ার n - 1 ইকুয়ালস 1/2187। ও সরি সরি সরি, এটা হচ্ছে 1/3, এই টোটালটার উপর আমাদের পাওয়ার হচ্ছে 8, 8 না, এটা হচ্ছে কতগুলো গুণ করলে আসবে, 6, 7, 7। সো আমাদের কি হচ্ছে n - 1 ইকুয়ালস 7, n ইকুয়ালস হচ্ছে 8। সো আমাদের n ইকুয়ালস হচ্ছে 8, অষ্টম পদ। অষ্টম পদের ক্ষেত্রে গেলে আমরা এটা পাচ্ছি। আবার আমাদের যে কোনো গুণোত্তর ধারার ক্ষেত্রে n পর্যন্ত পদের যে যোগফলের ক্ষেত্রে আমাদের সূত্র আছে দুইটা।
একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর একটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। কোনটা কখন ইউজ করব? যখন r এর ভ্যালু লেস দেন 1 হবে, একের চাইতে যখন ছোট হচ্ছে, তখন আমরা এখানে চলে যাব। আর r এর ভ্যালু যখন গ্রেটার দেন 1 হচ্ছে, তখন আমরা এই সূত্রে চলে আসব। অর্থাৎ নিচে আমাদের সবসময় এখানে পজিটিভ থাকতে হবে, এখানেও পজিটিভ ভ্যালু থাকতে হবে, সেই মোতাবেক আমরা হচ্ছে চুজ করব। তো আমরা যদি এটা এখন করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা হবে? এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। r এর ভ্যালু কত হচ্ছে? r এর ভ্যালু আমরা বের করলাম হচ্ছে 8। এই n যেটা ছিল n r হোয়াট এভার, সরি, n এর ভ্যালু হচ্ছে আমাদের 8, আর r এর ভ্যালু আমরা প্রথমে বের করেছি 1/3। তো এটা কত হচ্ছে তাহলে 1 মাইনাস r এর ভ্যালু হচ্ছে 1/3 টু দি পাওয়ার, এটা হচ্ছে টু দি পাওয়ার 8, 1 মাইনাস 1/3। তো তাহলে কি হচ্ছে, এখানে যদি আমরা এখন কাটাকাটি করি, সবকিছু আমাদের এই ক্যালকুলেশন করলে, এটা আমি মানে লম্বা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে আমি হচ্ছে আনসারটা লিখে রেখেছি, সেটা হচ্ছে 3280 ডিভাইডেড বাই 2187। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা ক্যালকুলেটরে ডিরেক্ট করবেন, এই 3 কে 8 বার গুণ দিবেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন। সেটা এখানে জাস্ট নর্মাল যোগ বিয়োগ ভগ্নাংশের। ওকে, এটা লসাগু। এই টাইপের একটা অঙ্ক আমার যতদূর মনে পড়ে মেবি 50 বিসিএস এর ম্যাথ কোশ্চেনে ছিল, প্রিলিতে। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, প্রিলিতে এরকম একটা অঙ্ক এসেছিল, ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করতে বলেছিল। তো ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে যেটা নিয়ম, সেটা হচ্ছে আপনার যতগুলো উপরের অংশ আছে, লবের ক্ষেত্রে একটা আর হরের ক্ষেত্রে একটা। লবের ক্ষেত্রে কি করবেন? উপরের ক্ষেত্রে আপনি যেটা বের করতে বলেছে সেটা, অর্থাৎ উপরের গুলোর লসাগু করবেন আর নিচের গুলোর গসাগু করবেন। উপরের গুলোর লসাগু কত? এইটা এটা হচ্ছে আবার সমস্ত ভগ্নাংশ মিশ্র প্রকারে দেয়া, এটা 580 87/16। এটা আবার এইভাবে আমরা বের করে নিলাম আমাদের অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে উপরে আমাদের কত কত হচ্ছে? 5, 7, 87। এই তিনটার লসাগু, আসলে এদের মধ্যে কমন কোনো কিছু নাই। সো এই তিনটার লসাগু বের করতে হলে এই তিনটাকে ধরে একবারে গুণ করে দিতে হবে। গুণ করলে আসে হচ্ছে 3045। আর নিচে হচ্ছে 32, 80, 16। এই তিনটার গসাগু বের করতে হবে। তো 32 ইকুয়ালস আমরা কি লিখতে পারি? 2, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আবার 80 হচ্ছে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80। আর 16-র ক্ষেত্রে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো আমাদের এই একটা 2 হচ্ছে, এই একটা 2, এই একটা 2, আর এই একটা 2। তাহলে গসাগু কত হচ্ছে? 2 দুগুণ 4, 4 দুগুণ 16 ডিভাইডেড বাই 16। এটাই আনসার। আচ্ছা, এরপর এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু মূল ট্রিক্সটা হচ্ছে এখানে বয়সের পার্থক্য জিজ্ঞেস করতেছে। তো আপনারা যদি আসলে বয়সের পার্থক্য না বের করেন, এই ক্ষেত্রে কিন্তু 2.5 মার্কস, অ্যান্ড এটা আসলে মার্কস দিবে কিনা সন্দেহ আছে, কারণ এই টাইপের অঙ্ক আসলে সবাই পারে। এখানে মূল জিনিসটাই হচ্ছে আপনি আসলে কোশ্চেন পড়ছেন কিনা এটা পিএসসি যাচাই করবে, এবং সেটা যাচাইয়ের সিস্টেমই হচ্ছে বয়সের পার্থক্যটা আপনি, এই কথাটুকু আপনি চোখে দেখছেন কিনা। তো আমাদের এখানে কি বলছে? 10 বছর আগে পিতার বয়স ছিল, ধরলাম পিতার বয়স হচ্ছে এফ, পুত্রের বয়স হচ্ছে এস, এত এত বছর। তো 10 বছর আগে পিতার ছিল F-10 এত বছর বয়স, এবং তখন যেটা ছিল সেটা ছিল পুত্রের বয়সের 3 গুণ। তো 3 ইন্টু পুত্রের বয়স কত? S-10। ওকে, তো তাদের বর্তমান বয়সের সমষ্টি F প্লাস এস হচ্ছে 84 ইয়ার্স। পিতা পুত্রের বয়সে পার্থক্য কত? তো এইখানে আমরা যদি হচ্ছে এটা ভাঙি, দেন F-3s ইকুয়ালস -20। সো এটা খুবই বাজে জিরো হলো। তো 3s - f ইকুয়ালস হচ্ছে 20।
সো আমাদের আরেকটা ইকুয়েশন আবার এখানে আছে, f প্লাস s ইকুয়ালস হচ্ছে 84, দুইটা যদি যোগ করি 4s, f কাটাকাটি চলে গেল, এটা হচ্ছে 104। সো s ইকুয়ালস হচ্ছে আমাদের 26 ইয়ার্স। তাহলে আমাদের কত হচ্ছে, f প্লাস 26 ইকুয়ালস হচ্ছে 84। সো বাবার বয়স আসছে হচ্ছে আমাদের 58 বছর। সো তাহলে আসলে বয়সের পার্থক্য কত, ফাদার মাইনাস সান হচ্ছে 58 মাইনাস 26 ইকুয়ালস হচ্ছে 32 ইয়ার্স, এবং এটাই হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর। ওকে, সমাধান করুন। মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথটা 46 BCS এর রিটেনে এসেছিল এবং ওই রিটেনে আমি এটা পারিনি, অথচ এটা খুবই 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 সহজ একটা অঙ্ক, কিন্তু কেন পারিনি, ওই দিন আমার মাথার উপর হচ্ছে একটা এক্সট্রা প্রেশার ছিল যে আমি তো ইঞ্জিনিয়ার, আমার তো হচ্ছে ম্যাথ ভুল করা যাবে না। আহ, আর আমার অফিসে হচ্ছে একজন ভাই আমাকে বলেছিলেন যে তুমি একটা করে যদি ম্যাথ ভুল করো তাহলে তোমার আসলে একটা ক্যাডার চেঞ্জ হয়ে যাবে। সো এই ভয়ে সবকিছু মিলে আমার মাথায় এমন একটা প্রেশার ছিল, আমি সহজ অঙ্ক ওই দিন মিলাতে পারিনি। এটা আরো একটা অঙ্ক ছিল, আমি ওই দিন মিলাতে পারিনি। তো এটা আসলে কি, এটা খুবই সহজ, আপনার জাস্ট একটার ভ্যালু আর একটাতে বসালেই হবে। দেখেন এক্স এর ভ্যালু কি, এক্স ইকুয়ালস টু ওয়াই, এইটাতে এই প্রথমটাতে এই ভ্যালুটা বসাই আমরা। তো এক্স এর ভ্যালু কত, টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস আবার টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এই সরি 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 ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই, এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই, ঠিক আছে। সো কি হচ্ছে আমাদের এইখানে, আমরা যদি এবার দুই পাশে ওয়াই টু দি পাওয়ার ওয়াই দিয়ে কেটে দেই, তাহলে আমাদের এখানে একটা ওয়াই টু দি পাওয়ার ওয়াই কেটে যাচ্ছে, আমাদের জাস্ট টু টু দি পাওয়ার ওয়াইটা থাকবে, টু টু দি পাওয়ার ওয়াই, আর এখানে ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস ওয়াই। তাহলে কত হচ্ছে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু টু দি পাওয়ার ওয়াই, যেহেতু দুইটার পাওয়ার সমান তার মানে দুইটা বেস সমান, সো ওয়াই ইকুয়ালস টু। এবার এই ভ্যালুটা আমরা জাস্ট এই সেকেন্ড ইকুয়েশনে বসাবো, এক্স ইকুয়ালস টু ওয়াই মানে এক্স ইকুয়ালস টু ইন্টু টু, দুই দুগুণে চার, সো এক্স কমা ওয়াই ইকুয়ালস চার কমা দুই, শেষ, এটাই আনসার। এই ছোট্ট অঙ্কটা ওইবার আমার ওই প্রেসারে পড়ে আমি এটা করতে পারিনি, আমি ভুল করতেছিলাম বারবার, আমার মনেই পড়তেছিল না এটা আসলে কিভাবে করব, মানে আমি এটা এত জটিল করে ফেলেছিলাম যে লাস্টে আর কোনোভাবে আমি মিলাতে পারিনি, অথচ এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। ওকে, তারপর হচ্ছে আমাদের ছয়ের ক, যেটা হচ্ছে আমাদেরকে বলছে যে একটা পরীক্ষায় 200 জন পরীক্ষার্থী আছে, তার মধ্যে এতজন গণিতে, এতজন পরিসংখ্যানে, এতজন উভয় বিষয়ে ফেল করে। দৈবভাবে যখন একজন পরীক্ষার্থীকে বাছাই করা হচ্ছে তার পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল, এর সম্ভাবনা কত? তো আমরা দুইটা গোল্লা নেই, একটা গোল্লা একটা গোল্লা, এটা হচ্ছে ম্যাথে ফেল, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সে ফেল। দুইটাতেই ফেল করেছে 10 জন, 40 জন গণিতে, তার মানে 30 জন হচ্ছে শুধুমাত্র গণিতে ফেল, আর 30 10 40 হচ্ছে গণিতে ফেল, এই 10 হচ্ছে কমন, দুই দুই জায়গাতেই তারা ফেল করেছে। আর 20 জন হচ্ছে পরিসংখ্যানে, তার মানে এখানে হচ্ছে 10, কারণ 10 জন 20 জন হচ্ছে পরিসংখ্যানে, এই 10 10 20 জন পরিসংখ্যানে, এর মধ্যে 10 জন হচ্ছে দুই বিষয়েই ফেল, আর বাকি 10 জন হচ্ছে শুধু পরিসংখ্যানে। এবার দেখেন পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল, অর্থাৎ এই যে গণিতে ফেলের যে অংশ, এরা কি, এরা কিন্তু গণিতে ফেল করেছে, কিন্তু এরা কিন্তু আবার পরিসংখ্যানে পাস করেছে। কেন? কারণ এরা হচ্ছে পরিসংখ্যানে ফেল, এরাও পরিসংখ্যানে ফেল, এরা শুধু গণিতে ফেল এবং পরিসংখ্যানে কিন্তু এরা ফেলের অংশে নাই, তার মানে এরা পরিসংখ্যানে পাস করেছে, অর্থাৎ এই সংখ্যা হচ্ছে 30 30, এই যেটা যাচ্ছে এটা। আর টোটাল আমাদের ক্ষেত্রে কতজন আছে, 200 জন, 200 কাটাকাটি 3/20, এটাই আনসার। এই ক্ষেত্রে অনেকে বলে ভেন ডায়াগ্রাম দিয়ে করলে আনসার অ্যাপ্রুভ করা হবে না, এটা সূত্র দিয়ে করতে হবে। আমি জানি না এটা আসলে কেন বলা হয়, এটা যারা বলে তারাই জানেন। আমার আসলে সূত্র দিয়ে করতে খুবই আলসেমি লাগতো এবং বড় অঙ্ক হতো, এই কারণে আমি সবসময় ভেন ডায়াগ্রাম দিয়ে করতাম, আমি কখনোই সূত্র দিয়ে ইউজুয়ালি করতাম না। আচ্ছা, এই সমীকরণের ক্ষেত্রে আমাদের বাস্তব সমাধান বের করতে বলছে। তো আমরা, এটা হচ্ছে 9-10 এর বইয়ে ছিল, আমার যত মনে পড়ে এই টাইপের অঙ্ক। তো 2x প্লাস 3 এটাকে এক পাশে রাখি, 2 প্লাস স্কোয়ার রুট অফ x প্লাস 2। এবার দুই পাশে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 2x প্লাস 3
ইকুয়ালস 2 প্লাস স্কয়ার রুট অফ এক্স প্লাস 2 হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে এটা? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র 4 প্লাস 4 স্কয়ার রুট অফ এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 2। ওকে, তো তাহলে আমাদের এরপরে কত হচ্ছে? আমাদের এইটাকে এবং এইটাকে এগুলাকে সব এক পাশে যদি নিয়ে যাই, তাহলে আমাদের থাকছে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস 4 রুট এক্স প্লাস 2। জাস্ট এইটুকুকে এক সাইডে রাখলাম। আবার আমরা স্কোয়ার করি, আবার স্কোয়ার করি, আবার স্কোয়ার। তো তাহলে কি হচ্ছে আমাদের? এই পাশে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 এক্স প্লাস 9 ইকুয়ালস 16 এক্স প্লাস 2। এইখানে মোটামুটি কাটাকাটি কাটাকাটি করলে এরপর হচ্ছে আমরা একটা মিডল টার্মে আসবো। মিডল টার্মটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 23 এক্স প্লাস এক্স মাইনাস 23 ইকুয়ালস হচ্ছে 0, এবং মিডল টার্ম করলে তারপর আসবে হচ্ছে এক্স মাইনাস 23, আর এই পাশে হচ্ছে এক্স প্লাস 1। অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে হয় 23 অথবা এক্স এর ভ্যালু হচ্ছে -1, দুইটা ভ্যালু। তাহলে আনসার কত? আনসার 23, -1, এবং আপনার অঙ্ক গেল। এই -1 ভাই এখানে আনসার না। এই টাইপের কোশ্চেন যখনই দিবে, মাস্ট এখানে আপনাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা কি? এই ভ্যালু আপনার এখানে বসাতে হবে এক্স এর জায়গায়। বসালে -1 বসালে কিন্তু এই সমীকরণ সিদ্ধ হয় না। -1 এক্স এর জায়গায় বসায় যদি আমি এখানে ক্যালকুলেশন করি, এটা 2 হয় না। সো -1 এখানে আনসার না, এখানে আনসার একটা, সেটা হচ্ছে 23। এটা বসালে এটা সিদ্ধ হয়। সো এটা ডেফিনেটলি চেক করবেন। এগুলা কিন্তু ভুলে যদি পুরোটা লেখেন, আপনি আসলে ট্র্যাপে পা দিলেন। এই অঙ্ক ওইটাই দেখতে দেয়া হচ্ছে যে আপনি আসলে এই ট্র্যাপে পা দেন কিনা। আমার আসলে আমি যতটুকু ধীরে ক্লাসটা নিতে চেয়েছিলাম আমি সেটা করতে পারছি না, কারণ আমার ল্যাপটপের চার্জ আস্তে আস্তে কমে আসছে। সো আমার বেশ দ্রুত ক্লাস নেওয়া লাগছে। এটা আমি খুবই সরি। আমার কারেন্টও নাই, প্রচন্ড গরম। তো 7 আমাদের এই ফাংশনের ডোমেন আর রেঞ্জ এই দুটো বের করতে বলছে। এফ অফ এক্স ইকুয়ালস 4 মাইনাস এক্স স্কোয়ার। ডোমেন আর রেঞ্জ। ডোমেন কি? ডোমেন মানে হচ্ছে এই ফাংশনে ভ্যালিড যেসব ইনপুট দেওয়া যায় সেটাই হচ্ছে ডোমেন। তো তার জন্য আমরা এই এই ক্ষেত্রে আমাদের ভ্যালিড ইনপুট কিভাবে পাবো? আমরা রুটের ভেতর যখনই আমরা পজিটিভ কোনো ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের ভ্যালিড। রুটের ভিতর নেগেটিভ কোনো কিছু আমরা পেতে পারবো না, সেটা আমাদের অবাস্তব সংখ্যা। সো এখানে ভ্যালিড পেতে গেলে হয় 0 অথবা আমাদের কি পজিটিভ। সো তার মানে কি হচ্ছে, রুটের ভেতরে যে জিনিসটা আছে 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয় গ্রেটার অর ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ আমরা যদি ওই পাশে দিই এক্স স্কোয়ার লেসার অর ইকুয়াল 4, এবং আমরা যদি স্কোয়ার রুট করি এটা হচ্ছে -2x2। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ডোমেন অফ এফ অফ এক্স হচ্ছে আমাদের -2, 2। এই যে থার্ড ব্র্যাকেট দিলাম কেন? কারণ এখানে কিন্তু গ্রেটার অর ইকুয়াল, লেসার অর ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল হচ্ছে বদ্ধ ব্যবধি, আমাদের ক্লোজড রেঞ্জ। এখানে যদি আমাদের মানে জাস্ট গ্রেটার লেস এটা হতো, ইকুয়ালটা থাকতো না, এরকম যদি হতো তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগতো। যেহেতু ইকুয়াল আছে, সো আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, বদ্ধ ব্যবধি আমাদের ক্লোজ ইন্টারভেল। আচ্ছা, এরপর রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ অফ এফ অফ এক্স, এটা আমরা কিভাবে করব? আমরা দেখি রেঞ্জ এখানে কত থেকে কত হতে পারে। ডেফিনেটলি এটা সর্বনিম্ন রেঞ্জ 0, কারণ এটা কখনোই নেগেটিভ ভ্যালু দিবে না। ওই 0টা কখন দিবে? এক্স এর ভ্যালু যখন 4 হবে। অর্থাৎ আমরা এই যে প্লাস মাইনাস যে 2 পেলাম, এক্স ইকুয়ালস যদি +-2 বসাই তখন আমাদের রেঞ্জ আসতেছে কত? এফ অফ এক্স ইকুয়ালস 0। ঠিক আছে, আবার এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই, অর্থাৎ এখানে সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? 4। 4 এর চেয়ে বড় তো কোনো কিছু এখানে সম্ভব না, তাই না? এখান থেকে তো আমরা 16 বের করতে পারবো না, কারণ এটা 4 এর চেয়ে যা আসবে ছোট আসবে, রুট। সো এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই, সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে? এফ অফ এক্স মানে
এখানে আমরা 0 বসাচ্ছি। 4 - 0 মানে স্কয়ার রুট অফ 4 মানে হচ্ছে 2। সো রেঞ্জ কত হচ্ছে 0, 2। এই ক্ষেত্রেও আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি ক্লোজ ইন্টারভ্যাল, কারণ আমাদের এই দুইটা ভ্যালু সে পাচ্ছে, এমন না যে এই দুইটাকে টাচ করতে পারেনি, এই দুইটাকে কিন্তু টাচ করতে পারছে। সো 0, 2 এবং এটা ক্লোজড ইন্টারভ্যাল। ওকে, এরপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতি যেটা আছে, এটাও আসলে সহজ। আমরা 7 সাইনকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো সাইন স্কোয়ার থিটা মানে কি 1 - কজ স্কোয়ার থিটা, সো 1 - কজ স্কোয়ার থিটা বসালাম, প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস 4। তো তাহলে কি হচ্ছে আমাদের 7 - 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। এবং এখানে সব ইয়ে করলে আসতেছে আমাদের এই পাশে -4 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস এই পাশে আসতেছে আমাদের -3। সো কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 3/4। তার মানে কি সেক স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 4/3। আবার আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। সো এই ভ্যালুটা এবার আমরা এখানে বসাই, তাহলে কত হচ্ছে 4/3 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1। So tan square theta equals 4/3 minus 1, which is 1/3. So square root যদি আমরা করি tan theta plus or minus 1/√3, এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে কিন্তু দুইটা ভ্যালু, কারণ আমাদের রুট ছিল। আমার ল্যাপটপের চার্জ এত দ্রুত কেন চলে যাচ্ছে? শিট। ওকে, এই ক্ষেত্রে দেখেন একটা মোবাইল ফোন টাওয়ার আছে, আমরা একটা ছবি আঁকি, এখানে আমাদের একটা টাওয়ার আছে। টাওয়ারের শীর্ষ হতে দুইটা মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। মাইল পোস্ট দুই টাওয়ারের একই পাশে আছে, একই পাশে, দুইটা দুই সাইডে না, দুইটা একই পাশে, তবে টাওয়ারের পাদদেশ থেকে দূরবর্তী পোস্টের এখানে ধরলাম একটা মাইল পোস্ট, এখানে একটা মাইল পোস্ট। তো এটা হচ্ছে একটা, এটার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আর একটা, এটার অবনতি কোণ কত 30 ডিগ্রি। তো এই দূরবর্তী যেটা, এটা আসলে এইখান থেকে কত দূরে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা প্রথমত ধরি আমাদের এটা হচ্ছে এইচ উচ্চতা এবং এইটুকু হচ্ছে এক্স, এবং এই দুইটা মাইল পোস্টের মাঝের দূরত্ব হচ্ছে 1 মাইল। দুইটা মাইল পোস্ট মানে কি, মানে দুইটার মাঝে 1 মাইলের দূরত্ব আছে। আর আমাদের এই মোবাইল ফোন টাওয়ার থেকে হচ্ছে নিকটতম যেটা, ওইটা হচ্ছে এক্স দূরত্ব দূরে, আমরা এটা ধরে নিলাম। তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফার্স্টে আমরা চিন্তা করি আমাদের কি হচ্ছে, যদি আমরা ফার্স্টে ছোট ট্রায়াঙ্গেলে চিন্তা করি tan 60 ডিগ্রি, আচ্ছা এইটা 60 ডিগ্রি, কিন্তু এইটা 60 ডিগ্রি, আর এই টোটালটা হচ্ছে, এটা হচ্ছে বড়টা হচ্ছে 30 ডিগ্রি। সো tan 60 ডিগ্রি এটা হচ্ছে আমাদের h/x। সো এখান থেকে হচ্ছে h ইকুয়ালস √3x, কারণ tan 60 মান হচ্ছে √3। এগেইন আমাদের tan 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এগেইন h ডিভাইডেড বাই 1 প্লাস x। এই যে এই টোটালটা এই দুইটার মাঝে 1, আর এটা থেকে এই টাওয়ার থেকে নিকটতমটার যে দূরত্ব 1 প্লাস এক্স। সো এটা কি হচ্ছে 1 প্লাস এক্স, এটা হচ্ছে 1/√3, তার মানে এখানে আসে √3h। ওকে, এই h এর ভ্যালুটা আমরা এটা এখানে নিয়ে আসি, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স ইকুয়ালস √3 ইন্টু √3x। সো আমাদের এখানে হচ্ছে 1 প্লাস এক্স ইকুয়ালস 3x, তার মানে x ইকুয়ালস হচ্ছে হাফ, অর্থাৎ এটুকুর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমাদের যে মোবাইল টাওয়ার, টাওয়ার থেকে নিকটতম যে পোস্ট, ওইটার দূরত্ব হচ্ছে হাফ মাইল। দূরতম এই দুইটা পোস্টের মাঝে দূরত্ব হচ্ছে 1 মাইল, তার মানে দূরতম পোস্টের দূরত্ব কত, 1 প্লাস হাফ ইকুয়ালস 1.5 মাইল। 1.5 মাইল হচ্ছে আনসার। একটা বৃত্তের ব্যাসার্ধ আছে, যে ব্যাসার্ধটাকে 2r থেকে বৃদ্ধি করে 2r প্লাস n করা হচ্ছে, ক্ষেত্রফল তাতে দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর এর মান কত এটা জিজ্ঞেস করছে। তো যে কোনো বৃত্তের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার, আর হচ্ছে আমাদের রেডিয়াস। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের বড় যে রেডিয়াসটা পরে যেটা বৃদ্ধি করে, যেটা হচ্ছে পাই ইন্টু 2r প্লাস n এত স্কোয়ার, পাই আর স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে প্রথমে আমাদের যেটা ছিল 2r পাই ইন্টু 2r স্কোয়ার, এটার চাইতে দ্বিগুণ। এটা যখন আমরা বাড়াচ্ছি এটার চাইতে দ্বিগুণ হচ্ছে,
এই রেডিয়াস যখন বাড়াচ্ছি তখন হচ্ছে এরিয়াটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এখানে তাহলে কত হচ্ছে 4r² মাইনাস প্লাস 4rn প্লাস n², পাই পাই কাটাকাটি কিন্তু চলে গেছে, ইকুয়ালস 8r²। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে পাচ্ছি 4r² মাইনাস 4rn মাইনাস n² ইকুয়াল 0। এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, x² প্লাস bx প্লাস c, তাহলে আমাদের x এর ভ্যালু এখানে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস মাইনাস কি মাইনাস b মাইনাস মাইনাস 4n মাইনাস b প্লাস অর মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac, অর্থাৎ 16n² মাইনাস হয়েছে প্লাস 16n² ডিভাইডেড বাই 8। তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সো 4n প্লাস অর মাইনাস আমাদের 16 16 32, 32n² ডিভাইডেড বাই 8। সো এটা কত হচ্ছে আমাদের 4n প্লাস অর মাইনাস 4√2n ডিভাইডেড বাই 8। এখান থেকে আলটিমেটলি কাটাকাটি করলে n ইন্টু 1 প্লাস অর মাইনাস স্কোয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই 2, প্লাস মাইনাস দুইটাই আসছে, কিন্তু কিন্তু √2 এর ভ্যালু কত? √2 এর ভ্যালু হচ্ছে 1.441 সামথিং। সো 1 মাইনাস 1.4, এটা কিন্তু নেগেটিভ আসবে। এখন ভাই রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি একটা দূরত্ব, দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে? দূরত্ব তো নেগেটিভ হতে পারে না। তার মানে কি নেগেটিভটা আসলে আনসার না। আপনার আনসার কি? আনসার হচ্ছে জাস্ট n ইন্টু 1 প্লাস স্কোয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই 2। নেগেটিভটা কিন্তু আনসার হবে না। আচ্ছা, দুইটা অঙ্ক আছে, আমি কি শেষ করতে পারবো? দেখি তো আমার চার্জ কি বলে। তাও তো ভাগ্যিস আমি কয়েকদিন আগে এটা ব্যাটারি লাগালাম, নাহলে তো আজকে ক্লাস নিতে পারতাম না। আচ্ছা, একটা রম্বস, এটা একটা রম্বস, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে। এই রম্বসের একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। রম্বসটির ক্ষেত্রফল কত? দেখেন, রম্বসের আমরা যেই সূত্রটা পড়ি, হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, দুইটা কর্ণের গুণফল ইন্টু হাফ। এই সূত্রটাই কিন্তু মোটামুটি আমরা দেখি, কিন্তু এখানে কি আমাদের কর্ণ দেয়া আছে? এখানে কিন্তু কর্ণ দেয়া নাই। সো এটা আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমরা ছবিটা একটু বড় করি। এইটুকুকে আমরা যদি ধরে কেটে ফেলি, এইটুকু অংশ, অন্য কোনো কালার নেই, এইটুকু অংশকে যদি আমরা কেটে নিয়ে আসি এবং সেটাকে যদি আমরা এইখানে জোড়া দেই, তাহলে কি? তাহলে কিন্তু আমরা এটুকু নাই, এটুকু নাই, এটুকু নাই, সো এই টোটালটা মিলে কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই রম্বসের ক্ষেত্রফল কিন্তু সেম। কেন? কারণ আমি এখানে নতুন করে কোনো কিছু যোগ বিয়োগ করিনি, জাস্ট এইটুকু অংশ কেটেছি, তাকে এখানে এনে জোড়া দিয়ে আয়তক্ষেত্র বানিয়েছি। তার মানে আমাদের এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা আমরা যদি করতে পারি, আমরা কিন্তু এরিয়া পেয়ে যাচ্ছি। এইটা কি? এটা রম্বসের বাহু, বলে দেওয়া আছে এটার দৈর্ঘ্য হচ্ছে 5, আমাদের লাগবে এইটা, এটার দৈর্ঘ্য। এখন এই ছোট ত্রিভুজে আমরা চিন্তা করি, এই ছোট ত্রিভুজে আমাদের হাতে কি কি আছে? এটা দেয়া আছে, এই 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 অতিভুজ হচ্ছে 5, এটা বলা আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি বলা আছে। সো আমরা যদি এখান থেকে সাইন নেই, সাইনের ভ্যালু নেই, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস কত হচ্ছে? আমাদের যেটা লম্ব, এই লম্বটা ধরলাম এক্স, এক্স ডিভাইডেড বাই 5। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ ইকুয়ালস এক্স বাই 5, তার মানে এক্স ইকুয়ালস হচ্ছে 5/2। সো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে এইটার দৈর্ঘ্য হচ্ছে 5/2, এটার দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে আমাদের এটার ইয়ে কত? 5 ইন্টু 5/2, এটা হচ্ছে আমাদের এরিয়া। 5 5 25/2 মানে 12.5, 12.5, এটাই হচ্ছে আমাদের এরিয়া, এই রম্বসের এরিয়া। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, যারা একটু জাস্ট মাথা খাটাতে পারবে পরীক্ষার হলে তাদের জন্য এটা খুবই সহজ, তা নাহলে এটা আবার ঝামেলা কর। ওকে, আমাদের এটা হচ্ছে লাস্ট ম্যাথ। আমি আসলে বেশ তাড়াতাড়ি আমার আগানো লেগেছে, আমি সরি এই জন্য। আমার কারেন্টও নাই, কিছু নাই, আমি বারবার আমি অ্যাপোলোজাইজ করতেছি, আমি কিন্তু সরি ভাই। তো এটার ক্ষেত্রে আমাদের কি বলছে? দুইটা বর্গক্ষেত্র আছে। ওকে, প্রথমে এঁকে ফেলি, এ একটা বর্গক্ষেত্র, এ একটা বর্গক্ষেত্র। এই দুইটার ক্ষেত্রফলের যোগফল 202 বর্গমিটার।
আবার এই দুইটা বর্গক্ষেত্রের বাহুগুলা দিয়ে যদি আমি একটা আয়তক্ষেত্র তৈরি করি, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 99 বর্গমিটার। আয়তক্ষেত্রের পরিধি নির্ণয় করুন। বেসিক্যালি এখানে এই ভাষাটা আসলে ভুল, এটা পরিসীমা হবে। পরিধি হয় বৃত্তের, পরিসীমা হতো, বাট পরিধি আলটিমেটলি বোঝা যাচ্ছে পিএসসি কি চাচ্ছে। তো এটা আমি ধরলাম এটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। তো আমাদের কি বলছে, এই দুইটার ক্ষেত্রফল দ্বয়ের যোগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ বর্গের ক্ষেত্রফল কি, বাহু দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। সো এটা হচ্ছে 202। আবার এই দুইটার বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্র অর্থাৎ এক্স ওয়াই, আমরা একটা আয়তক্ষেত্র বানাচ্ছি যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে 99। আমাদের পরিধি বের করতে বলছে বা পরিসীমা হোয়াট এভার। তো এখন আমরা একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমরা কি পাই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার ভ্যালু দেওয়া আছে 202, প্লাস এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 99, সো 2 ইন্টু 99। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু হচ্ছে 400। সো এক্স প্লাস ওয়াই হচ্ছে বেসিক্যালি 20। এখন ভাই পরিসীমা, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে এই টোটালটা, এই আয়তক্ষেত্রের চারপাশ দিয়ে আপনি যদি হেঁটে আসেন, আপনার টোটাল যতটুকু রাস্তা অতিক্রম করতে হচ্ছে সেটা হচ্ছে পরিসীমা। অর্থাৎ আপনি এখানে ওয়াই পরিমাণ গেলেন, এখানে এক্স পরিমাণ, আবার ওয়াই পরিমাণ গেলেন, অর্থাৎ ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2x প্লাস 2y মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু অলরেডি বের করেছি, এই ভ্যালুটা এখানে বসাই। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 20 মানে 40, অর্থাৎ 40 মিটার হচ্ছে এটার পরিসীমা। ওকে, সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথের সলভ। এবারে কোশ্চেন খুবই খুবই ইজি ছিল আসলে, এটা বেশ কিছু মানুষ আসলে এখানে ফুল মার্কস তুলবে, আবার অনেকের হচ্ছে জাস্ট সিলি মিস্টেকের কারণে এখানে ফুল মার্কসটা মিস হবে। অনেকে দুই একটা অঙ্ক হয়তো মিস হতে পারে, যেমন রম্বসের ক্ষেত্রফলটা, এটা একটু চিন্তা করা লাগতো, এটা দুই একজন মিস করলেও করতে পারে, এরকম আর কি। আর যদি সিলি মিস্টেক কেউ করে, যেমন হচ্ছে ওই যে আপনাদেরকে যেটা দেখালাম যে শুদ্ধি পরীক্ষা হয়তো কেউ করেনি, দুইটা ভ্যালু রেখে দিচ্ছে, বা এইখানে যে একটা বাদ দিতে হবে, এখানে যে একটা বাদ দিতে হবে, এখানে কি আপনাদের এই যে নেগেটিভ ভ্যালুটা কিন্তু বাদ দিতে হবে, এটা অনেকে মিস করে ফেলতে পারে। আহ এই টাইপের ভুল যদি না কেউ, এইখানে দুইটা ভ্যালু আসবে, এইখানে দু একজনের একটু ভুল হতে পারে। তা বাদে ভাই কোশ্চেনে তেমন কোনো ট্র্যাপ ছিল না, কোশ্চেন আসলে সহজই ছিল। আমার ফ্রেন্ড ও হচ্ছে এবার পরীক্ষা দিচ্ছে, ও 46এও ক্যাডার। এবার আরো মানে ওর চয়েস লিস্টের উপরের দিকের জন্য ও হচ্ছে ট্রাই করছে। ও আজকে বলছিল যে ও প্রত্যেকটা অঙ্ক সলভ করে আর এর পরের ম্যাথে যায়, চিন্তা করে যে কোথাও না কোথাও একটা ট্র্যাপ আছে, এরকম করতে করতে আস্তে আস্তে পুরো ম্যাথ শেষ, সবগুলো ম্যাথ শেষ, কিন্তু কোনো ট্র্যাপ নাই। and he was really happy. ওকে, সো এইটাই আমাদের আজকের ক্লাস ছিল। আর আমি হচ্ছে বলেছিলাম আমি রিটেনের ম্যাথের একটা প্রোগ্রাম আনতে ট্রাই করব, এটা ইনশাআল্লাহ আমি কাল পরশু অ্যানাউন্স করে দিব। ম্যাথ এবং এখানে আমরা হচ্ছে যেটা ইনশাআল্লাহ দেখব, ম্যাথ রিটেনের মেন্টাল অ্যাবিলিটি, এবং আমাদের যেটা সেটা হচ্ছে সায়েন্স, দেন আইসিটির পার্টটা, আর হচ্ছে আমাদের লাস্টে যেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এই অর্থাৎ সায়েন্সের এখানে হান্ড্রেডস আর এইখানে হচ্ছে হান্ড্রেডস, এই টোটাল 200 মার্কের। 200 মার্ক আমরা হচ্ছে ইনশাল্লাহ এই কোর্সে একদম ভেঙে ভেঙে দেখবো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস। এখন তো হচ্ছে জাস্ট আমি ম্যাথ, এখানে আপনাদেরকে ম্যাথ গুলা সলভ করাচ্ছি, কিন্তু ওইখানে ইনশাল্লাহ মানে একদম বেসিক থেকে, যাতে যারা হচ্ছে ম্যাথে দুর্বল তাদের যেন একদম গোড়া থেকে বোঝানো হয়, যত ভেঙে ভেঙে বোঝানো লাগবে এটা শুরু থেকে, যেমন এই ক্ষেত্রফল কেন এক্স ওয়াই হচ্ছে, ওইটা কেন এক্স স্কোয়ার হচ্ছে, এটা এরকম একদম বেসিক থেকে ধরে ধরে ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা জবের এক্সামে যাতে সলভ করতে পারেন, এই পর্যন্ত যাতে আপনাদের ক্যাপাবিলিটি তৈরি হয়, আমি ইনশাল্লাহ সেটা ট্রাই করব এই কোর্সে। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রেও আপনারা যত সহজে মার্কস তুলতে পারবেন, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ইনশাল্লাহ আমি টাইপ ধরে ধরে দেখাবো, প্লাস আপনারা কত সহজে সেটা আবার রিভাইজ করতে পারবেন সেটাও ইনশাল্লাহ ট্রাই করব। আর আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। সো এই পার্টটুকু আসলে আমার জন্য খুব বেশি আহামরি ঝামেলার না, আমার নিজের ব্যক্তিগত। তবে এখানে আসলে সায়েন্সের
জীববিজ্ঞান বা এটি এগুলো আমার একটু পড়া লেগেছিল ভালো করে, তা বাদে আমার আসলে খুব বেশি এখানে পেরেশানি হয়নি। সো এই আইটি, দেন হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সায়েন্স, এই ক্ষেত্রেও ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে আসলে ভালো আউটপুট পাবেন বলে আমি আশা রাখি। এটা আর প্লাস আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের রিটেন গুলো, রিটেন আসলে কিভাবে পরীক্ষা দেওয়া উচিত, কিভাবে করা উচিত, বাংলা, ইংলিশ, দেন হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলোতে আপনাদের কিরকম কি কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, মানে অত ডিটেইল না, তবে ওভারভিউ আপনারা কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে লিখলে ভালো নাম্বার আপনারা আশা করতে পারেন, এই টাইপের জিনিসগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ কয়েকটা ক্লাস রাখবো। এই সব কিছু মিলে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা হবে। তো এটার ব্যাপারে আমি উইদিন এ শর্ট টাইম ইনশাল্লাহ আমি অ্যানাউন্স করে দিব। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। তো আজকে সবাইকে শুভকামনা জানিয়ে আমরা শেষ করি। আল্লাহ হাফেজ।